অবন, 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 দেখো তো লোকজন কেমন হয়েছে। দেখবার কি দরকার রবিকা, হয়তো ঘাবড়ে যাব। দেখোই না পর্দাটা একটু ফাঁক করে কি রকম লোকজনের ভিড়। ওরে বাবা, টাকে টাকে সারা উঠোন ভরে গেছে যে, বুক দুরু দুরু করছে। ও রবিকা, এ না দেখলেই তো ভালো হতো। হ্যাঁ, তাই তো। যত সব সাহেবদের সাদা সাদা মাথা তো একেবারে চকচক করছে। চলো চলো শুরু করি। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো, নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো। সে কতকাল আগের কথা, 100 বছরেরও বেশি হয়ে গেল। তিনি যখন এসেছিলেন, আরব্য উপন্যাসের দিন শেষ, বঙ্কিম যুগের সবে সূচনা। পথে পথে শোনা যায় বরফওয়ালার হাঁক, ফুলমালির ডাক। বাড়িতে তখনও বসেনি জলের কল। রাস্তার ধারে ধারে টানা নহর বয়ে আসা কলের জল জলজন্তুর মতো চামড়ার মশকে ভরে নেয় ভিস্তিওয়ালা। বাজারে পাওয়া যায় একটি মাত্র শৌখিন ওষুধ, মানিকে গড়া রুইটনের টেক্কার মতো চেহারা। উত্তরের জানালার খড়খড়ির ফাঁক দিয়ে তিনি দেখতেন নিত্য নতুন উত্তর চরিতের এক একটি অঙ্ক। দেখতেন শব্দ আর রূপকে, রূপের মধ্যেকার অরূপকে। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর, রবিকার আদরের ভাইপো অবন। 22শে শ্রাবণ দিনটি যেমন অঝোর কান্নার মতো বৃষ্টির শব্দের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণের, তেমনি ছবি লেখক অবন ঠাকুরের জন্মগ্রহণের দিনও সেটি। রানী, তুই একটু লেখার অভ্যেস কর না। কিছু ভাবিস নে। বেশ তো, যা হয় কিছু একটা লিখে আন, আমি দেখিয়ে দেব। চুপচাপ বসে থাকিস। আমার অসুখের পর থেকে আমার শুশ্রূষায় কত সময় নষ্ট হয় তোদের, আমার ভালো লাগে না। নিজে লিখবার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। ও আমার হবে না গুরুদেব। তবে একটা ইচ্ছে আছে। এবারে অবু দাদার কাছে অনেক গল্প শুনেছি। আমার মনে হয় 5 জনের জানা দরকার সেগুলো, বিশেষ করে শিল্পীদের। সেই লেখাগুলো যদি দেখিয়ে দেন কিভাবে লিখতে হবে, তবে তাই দিয়ে লেখা শুরু করতে পারি। তুই আজই আমাকে এনে দেখা কি লিখে রেখেছিস। এখনই আনছি। এই যে। কই এনেছিস? দেখি দেখি। বাহ, সুন্দর লেখা। অবন কথা কইছে, আমি যেন শুনতে পাচ্ছি। এ যেমন আছে তেমনই থাক, লোকে জানুক আমাদের পাগলা অবনকে। 1278 সনের 22শে শ্রাবণ ঠাকুর বাড়িতে জন্ম অবনীন্দ্রনাথের। ঠাকুর বাড়ির রীতি অনুযায়ী পদ্মদাসী রামলালদের কাছে বেড়ে ওঠা, জীবন থেকে পাঠ নেওয়া এক শিল্পী। খোকা বাবু, কোথায় তুমি? খোকা বাবু গেল কোথাকে? এ ঘরে নেকেই তো আমি গেনু। উটটুকুনি ছেলে বাইরে তো যেতে পারবে নি। এই শীতের বেলা ঠান্ডা লেগে গেলে মা ঠাকুরুন আমারে আর আস্ত রাখবে নেকো। তারা তো আমাদের হাতে দিয়েই খালেস। এখন তাকে পাই কোথাকে? খোকা বাবু, এই যে আমি এইখানে, আমাকে বের করো না। কই, কোথায়? হেই মা গো, দেখেছো নেপের ওষারের মধ্যে গিয়ে সেঁদ হয়েছে। সারা গায়ে তুলো, ভূতের পানা দেখাচ্ছে। এসো এসো, এই বেরিয়ে এসো, সন্ধে হতে যায়। ওই শোনো, ফুলওলা ডাক পাড়তিছে। ফুলের মালা, ফুলের মালা নেবে গো, ফুলের মালা। নাও নাও, তৈরি হয়ে নাও দেখি। আন্দি বড়িয়েছে সেই দক্ষিণের সাথে। কর্তামাকে কালী ঠাকুরের গান শোনাতি, শুনবে না গান? এই রে,
শুরু হয়ে যেছে তো। নাও নাও নাও, এই গায়ে চাদরটা জহিরে দিল, চলো দিনি। পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ে বলি ও পদ্ম, আমি কিছু বুঝি নে ভাবিস? ও মা, তুমি আবার কোত্থেকে এখন এখানে রসদিদি? তোমার ঘর মোছা হয়ে গেছে? আমার কাজ আর আমারে বোঝাতে হবে নিকো। বলছি রোজ যে এই একটুকুনি বাচ্চার দুধের বাটির সর ফুটো করে ভেতরে দুটো পুরো খেয়ে নিস, আর বাচ্চাটার জন্য শুধু সর পড়ে থাকে। মা ঠাকুরুন জানতে পারলে কি করবে জানিস? হে মা, এসব কি কথা বলছো গো রসদিদি? এমন কাজ আমি করতে পারি? আমার অদম্য হবে না? তাই বুঝি? ও খোকা বাবু, তুমি রোজ দুধ খাও? খায় তো, পদ্ম আমাকে ঝিনুকে করে দুধ খাওয়ায় তো। তুমি রোজ দুধ খাও? এক কথা বারবার বাচ্চাটারে শুধোয় তুমি কি বলতে চাইছো গো রসদিদি? বাচ্চাটা বলতিছে যে দুধ খায়, তাও তোমার পেট হয়ে যাচ্ছে নে। আচ্ছা, আমিও দেখব কে দুধ খায় আর কে শুধু সর। মেরে ফেললে গো, আমায় মেরে ফেললে। আমার দাসীকে মারলে, কেউ এসো, আমার দাসীকে মারলে। অবন ঠাকুরের ছোটবেলার স্মৃতিতে ধরা রইল পদ্মদাসীর কালো কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত, উস্কো খুস্কো চুল, রেগে ওঠা ভীষণ চেহারা, যেন সিঁদুর পরা কালো পাথরের ভৈরবী মূর্তি সে। সেই তাঁর শেষ দেখা পদ্মদাসীকে। আমার পদ্ম দাসী কই? সে তোমার জন্য তার দেশ থেকে খেলনা আনতে গেছে। এমন গালার কাছিম আনবে আমার জন্যে? আনবে তো, আরো কত খেলনা আনবে। তাহলে এখন আমার কাছে থাকবে কে? আমি কার কাছে দুধ খাবো? ওই যে রামলাল, ও থাকবে তোমার কাছে। রামলাল? রামলাল কে? আমি গো ছোট বাবু, আমি আমনাল কুণ্ডু, আমি থাকবো তোমার কাছে। আমাকে তুমি গল্প শোনাবে আমনাল? শোনাবো বই কি, এখনই দুধটুকু খেয়ে নাও দেখি। আমনাল, কি? আমি বড় হব কবে? এই তো হয়ে এলে বলে, তোমাকে বিলেত যেতে হবে না আমার ওই ছোট কর্তার মতো। টেক না টেক। কি বলছো বুঝতে পারছি না তো। ভেরি ব্যাড, ভাতটা মুখে নিতে বলছি। ইঞ্জিরি না শিখলে বিলেত যাবে কি করে তুমি? বিলেত যেতে গেলে বুঝি কাঁটা চামচে খেতে হয়? ইয়েস, তাই তো আমি এই ভাতের দলাটা কাঁটায় গেইথে তোমারে খাওয়াচ্ছি, খেয়ে নাও দেখি। 1871 খ্রিস্টাব্দের 7ই অগস্ট জন্মাষ্টমী। বিখ্যাত চিত্রশিল্পী ও সাহিত্যিক গুণেন্দ্রনাথ ঠাকুর এবং সৌদামিনী দেবীর কোলে এলেন অবনীন্দ্রনাথ। রং ও রেখার তিনি আশ্চর্য কারিগর, ছবি লেখার জাদুকর তিনি। অবু দাদা, আপনি স্কুলে যেতে ভালোবাসতেন নাকি আপনার রবিকার মতোই? না না, মোটে ভালো লাগতো না আমার স্কুলে যেতে। তখন নর্মাল স্কুলে পড়াশুনো করি বলবো না, যাওয়া আসা করি। স্কুলের ওই পাকা দেওয়াল ঘেরা বদ্ধ ঘরের ভিতরে দম যেন আটকে আসে আমার। তার মানে যেতেনই না স্কুলে? ছুতো, বুঝলে, ছুতো লেগেই থাকতো। আজ পেটে ব্যথা, কাল মাথা ধরা, নানা ছুতোয় স্কুল কামাই ছিল রোজকার ব্যাপার। যতক্ষণ পারতাম ঘরের বাইরেই ঘোরাফেরা করতাম। অবু দাদা, ওই নর্মাল স্কুলের ড্রয়িং মাস্টার সাতকড়ি বাবুর কাছে আপনার আঁকার হাতে খড়ি না? হ্যাঁ, তা বলতে পারো। সাতকড়ি বাবু কালো বোর্ডের গায়ে মোটা কাগজে মেটে কুঁজো আর গ্লাসের ছবি এঁকে দিয়ে বললেন, দেখে আঁকো এবারে। ব্যাস, শুরু করলুম আঁকা। তারপরেতে ভুলু। কে ভুলু? আমার ক্লাসেই পড়তো। ও করলো কি, একেবারে আমাকে হাতে ধরে শেখালো কুঁজো আঁকার ছিঁড়ি ছাঁদ। আর সেই কুঁজো আঁকতে আঁকতেই মন একেবারে কুঁজোর ভিতরে কুয়োর তলায় ব্যাঙের মতো টুপ করে ডুব দিতে চায়।
হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো। আমি ছিল মহা দুষ্টু, বুঝলে রানী। কি রকম? তখন একটু বড় হয়েছি, মানে হাতে পায়ে হয়েছি, মাথায় দুষ্টু বুদ্ধি লেগেই থাকতো। তা আমাদের বাড়িতে ছিল টবের মধ্যে খেলে বেড়ানো লাল মাছ। একদিন আমার কি মনে হলো, ভাবলাম লাল জল না হলে ঠিক মানায় না মাছগুলো। লাল জল মানে? না না, তুমি যা ভাবছো সেই লাল জল নয়, অত বুদ্ধি আমার তখনও হয়নি। ভাবলাম লাল রঙের জলের মধ্যে লাল মাছগুলো খেলে বেড়ালে বেশ হয়। দিলুম খানিকটা লাল রং এনে জলের মধ্যে গুলে, আর যায় কোথায়, মাছগুলো মরে ভেসে উঠল। এ মা, সে যুগে অত দামি মাছ কেউ বকেনি আপনাকে? সেই কথাই তো বলছি, খোঁজ খোঁজ কার কাজ। রবিকার দিদি, মানে সৌদামিনী দেবীর স্বামী, আমার পিসে মশাই শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় বললেন, এ আর কারো কাজ নয়, ঠিক ওই বোম্বেটের কাজ। ও ছাড়া এই বুদ্ধি কার হবে? বোম্বেটে? হ্যাঁ গো, সেই থেকে আমার নামই হয়ে গেল বোম্বেটে। সেকালের কলকাতা ধরে রাখত একাল সেকালকে। সাহেবী কেতার সঙ্গে হিন্দু ব্রাহ্ম সংস্কারের সহবাস না থাকলেও সহাবস্থান ছিল। ঠাকুর বাড়িতে আসতেন সাহেবরা পালা পার্বণে, অতিথির মতোই আপ্যায়ন পেতেন তারা, পেতেন যোগ্য সম্মানও। তবু কোথাও যেন ছিল আমরা ওরার দূরত্ব। ছোটবাবু যাও, সাহেব এসেছেন, তোমারে ডাক দিছেন। কোথায় যাব আমনাল? ওই তো উনি, ওই যে কোট পেন্টুলন পরা বাবু, দেখতে পাচ্ছ না? তোমারে ডাকছেন। শোনো, যাও, কিন্তু দেখো খেও না কিছু। এসো, তোমার নাম কি? শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। বাবা, এ তো বিরাট বড় নাম। এত বড় নাম তো আমি মনে রাখতে পারবো না। আমি বরং তোমাকে অবু বলে ডাকি, কেমন? আমাকে সবাই এই নামেই ডাকে। ওটা তুমি কি খাচ্ছ? এগুলো রুটি, বিস্কুট, এইসব খাবে তুমি? হ্যাঁ। এই নাও। আমি তবে যাই। এসো এসো। দেখি দেখি, বাবু তুই কিছু বলছিস? কর কর, হা দাঁড়া তো, কানটা দিই মুলে। লাগছে কেদার কাকা? ওনার লাগছে? পাউরুটি চিবিয়ে আবার বলা হচ্ছে লাগছে? যা শালা, তুই তো ব্যাপটাইজ হয়ে গেলি। শালা, বলেছিলুম না খেও না কিছু। কি হয়েছে? তোমরা অমন করছো কেন? মা, ও মা! বুঝলে রানী, সেদিন দাসীদের কাছে গেলে তারা বলে মাগো খেলে কি করে, ছোট বোনেরা বলে তুমি খেয়েছো, ছোব না তোমাকে। বড় পিসি মাকে ধমকে বলেন ওকে শিখিয়ে দিতে পারোনি ছোট বউ। সে এক পিতিকিচ্ছিরি অবস্থা। দপ্তরখানায় পালাই, সেখানে যোগেশ দাদা মথুরা দাদাকে ডেকে বলে দেন আমি ব্যাপটাইজ হয়ে গেছি। একলা একলা ফিরি। শেষে একদিন ছোট পিসিমা আমায় দেখে বললেন, তোর মুখটা শুকনো কেন রে? ছোট পিসিমা, আমি ব্যাপটাইজ হয়ে গেছি। বুঝেছি।
রামলাল, ও রামলাল, আগে যাও তো অপুর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে আনো। যাই মা ঠাউরন, চলো ছোট বাবু। যে ঠাকুর পরিবারের পূর্বপুরুষ দ্বারকানাথ ঠাকুর এবং উত্তরপুরুষ রবীন্দ্রনাথ বইয়ে দিয়েছিলেন সংস্কার মুক্ততার হাওয়া, সেখানে ধর্মের ব্যবধান পথ ছেড়ে দেয়নি মুক্ত চিন্তাকে। শখের আবার ঠিক রাস্তা ভুল রাস্তা কি, এর কি আর নিয়ম কানুন আছে? এ হচ্ছে ভিতরকার জিনিস, আপনিই সে বেরিয়ে আসে, পথ করে নেয়। বুঝলাম না অবু দাদা, হঠাৎ শখের কথা? আমার বাজনার কথা বলছি গো, শুনবে নাকি সে গল্প? শুনবো বলেই তো এসেছি। গুরুদেবও তো অপেক্ষা করছেন আপনার এই গল্পগুলোর জন্য। ওর এই অসুখের সময় আপনার এই গল্পগুলো যে কত রিলিভিং বলে বোঝানো যাবে না। রবিকাকে শুনিও এগুলো, অনেক কিছু ওর নিজেরও বোধহয় মনে আছে। বলুন আপনি। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, আমার বাজনার কথা। ইচ্ছে হলো পাকা বাজি হব, যাকে বলে ওস্তাদ। এসরাজ বাজাতে শুরু করলুম ওস্তাদ কানাইলাল ঢেরির কাছে। আমি, সুরেন আর অরুদা। वाह सुरेन, बहुत अच्छा बजा रहे हो। तुमको तो वो ब्रिटिश म्यूजिक बजाना आता है? হ্যাঁ গুরুজি, আমি পিয়ানোও বাজাতে পারি। बहुत अच्छा। और तुम भी अच्छा ही बजा रहे हो। अबन, तुम्हारा मुश्किल क्या है? तुमसे तो नहीं हो रहा है। कोशिश करो बेटा, ऐसे ऐसे पकड़ो टिप, ऐसे। हाँ, अब बजाओ। চেষ্টা তো করছি ওস্তাদজি, হাতে তো কড়া পড়ে গেল, পারছি না তো। लेकिन सही सुर निकल नहीं रहा है। এলো হঠাৎ এক সময় এও করে শব্দ বেরিয়ে এলো। लो, आ गया। फिर गलत बजाया। মারবেন না, মারবেন না ওস্তাদজি, বাজাচ্ছি বাজাচ্ছি। মারছেন কেন? और भी मारूंगा, ठीक से बजाओ। बहुत अच्छा, अब तुम सुर में बजा रहे हो। তা বাজনাটা আপনি চালিয়ে গেলেন না কেন? সে কথাই তো বলছি, শখ আমাকে এই পর্যন্ত টেনে নিয়ে গেল। তারপর দেখি সেই মামুলি গত, সেই মামুলি সুর বাজাতে হবে বারে বারে। একটু এদিক ওদিক যাওয়ার জো নেই, গেলেই তো মুশকিল। যা, ছেড়ে দিলেন বাজনা? একেবারে ছেড়ে দিলুম না অবশ্যই, কিন্তু উৎসাহ তেমন রইল না। বাড়িতে অনেক দিন অবধি সঙ্গীত চর্চা করেছি। রাধিকা গোসাই নিয়ম মতো আসতো, শ্যামসুন্দরও এসে যোগ দিলে। রোজ জলসা হতো বাড়িতে। রবি কাকা গান করতেন, আমি তখন তাঁর সঙ্গে বসে তাঁর গানের সঙ্গে সুর মিলিয়ে এসরাজ বাজাতুম। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে ছাহিব না, যদি বারণ করো তবে গাহিব না। তাহলে বাজানোর চর্চাটা বজায় রইল বলুন? তা ছিল। রবিকা নতুন নতুন গান লিখছেন তখন, তাতে তখনই সুর বসাচ্ছেন, আর আমি এসরাজে সুর ধরছি। একদিন হয়েছে কি, একটা নতুন গান লিখেছেন। কি গান? তা এখন আর মনে নেই। তা যা বলছিলাম, উনি নতুন গান লিখেছেন, সুর দিয়েছেন। আমি যেমন সঙ্গে সঙ্গে বাজিয়ে যাই, বাজিয়ে গেছি। সুর টুর মনে রাখতে হবে ওসব আমার আসে না, তাছাড়া তা খেয়ালই হয়নি তখন। এই রে!
হ্যাঁ হ্যাঁ, তার পরের দিনে রবিকা যখন আমায় সেই গানের সুরটি বাজাতে বললেন, আমি তো একেবারে ভুলে বসে আছি। ভৈরবী কি কি রাগিনী কিছুই মনে আসছে না। মহা বিপদ, আমার ভিতরে তো সুর নেই, সুর মনে রাখবো কি করে? বকা খেলেন গুরুদেবের কাছে? আর কি বললাম রবিকাকে। কি যেন ছিল সুরটা, একটু একটু মনে আসছে। বেশ করেছ, তুমিও ভুলেছ, আমিও ভুলেছি। আবার আমাকে নতুন করে খাটাবে দেখছি। তারপর থেকে বাজনাতে সুর ধরে রাখতে অভ্যেস করে নিয়েছিলাম, আর ভুলে যেতুম না। কিন্তু ওই একটি সুর রবিকার আমি হারিয়েছি, কেউ আর পেলে না কোনোদিন, তিনিও পেলেন না। একটা জলাশয়, অনেক নিচে তার জল, মর্মর সোপান শ্রেণী ধাপে ধাপে নেমে গেছে গভীরে। সেই সোপানের উপর দিয়ে পা ফেলে ফেলে নেমে আসছে কয়েকজন ইরানি তুরানি স্নানার্থিনী। ছবিটা পড়েছিল অযত্নে কাছারিখানায় ধুলোর মধ্যে। নিজের আঁকা সেই ছবি একদিন চোখে পড়তেই চমকে উঠলেন অবনীন্দ্রনাথ। কোথায় ছিল এ ছবি? এ তো সেই ছবি যার দিকে তাকিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের মনে এসেছিল ক্ষুধিত পাষাণের কাহিনী। বুঝলে রবিকা, আঁকতে ইচ্ছে করে, কিন্তু কি যে আঁকবো তাই বুঝে উঠতে পারছি না। এ তো সত্যিই সমস্যা হলো। অবন, তুমি এই বইটা পড়ো। এ তো বৈষ্ণব পদাবলী রবিকা। পড়ো, অনেক কিছু ভাবতে পারবে। সাবজেক্ট আপনি তোমার কাছে ধরা দেবে। তুমি বলছো যখন, দেখি পড়ে। রবিকা, লিখছো? কিছু বলবে? বলছিলাম, চুরুট খাবে? হ্যাঁ, তুমি তো গড়গড়া টানা লোকে, তুমি আবার কবে চুরুট ধরলে? না না, তুমি বর্মা চুরুট ভালোবাসো, তাই তোমার জন্য এনেছি। টেনেই দেখো না, বেশ লিখতে পারবে। কড়া নয় তো? না না, একদম মাইল্ড। আচ্ছা আচ্ছা, দাও দেখি তোমার কেমন মাইল্ড চুরুট। এই তোমার মাইল্ড, এই তোমার ভালো চুরুট। উফ, প্রাণটা বেরিয়ে গেছিল আর একটু হলে। এখন ঠিক আছে তো? এই দেখো, বৈষ্ণব পদাবলীর ওই পৌখালি রজনী পবনবহে মন্দ পথটা পড়ে এই শুক্লা বিষের ছবিটা এঁকেছি। কেমন হয়েছে বলো তো? না বনে, যেন মেম সাহেব রাধাকে শাড়ি পরিয়ে শীতে রাতে ছেড়ে দেওয়া হয়েছে। হয়নি না? হয়নি না, তুমি ওই বিদেশি ধরন ছেড়ে নিজের একটা আকার রীতি তৈরি করো। দেশজ ছোঁয়া না থাকলে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না। সৃষ্টি হলো ওরিয়েন্টাল আর্ট। তা তো আমি বুঝি না বাপু, ওরিয়েন্টাল আর্ট কাকে বলে আমি জানি না। আমি করেছি আমার আর্ট, আমি যাকে সুন্দর বলে জেনেছি তা আমার মতো করে এঁকেছি। অবনীন্দ্রনাথের 9-10 বছরের ফুলের মতো ছোট্ট মেয়ে শোভা চলে গেল প্লেগে। বড় আদরের মেয়েকে হারিয়ে দিশেহারা তিনি। জোড়াসাঁকো ছেড়ে চলে গেলেন চৌরঙ্গিতে। মেয়ের শোক ভুলতে টিয়া পাখিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আর্ট কলেজের প্রিন্সিপাল হাভেল সাহেব তার দাদা, অভিভাবক ও বন্ধু হয়ে দেখালেন পথ। আঁকা হল শাহজাহানের মৃত্যুর প্রতীক্ষা ছবিটি। মেয়ের মৃত্যু যে হতাশা, শোক আর যন্ত্রণার জন্ম দিয়েছিল, সেই সব রং ঢেলে দিলেন ছবিটিতে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন
লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। আর আপনার কাটুম কুটুম? এ ওই অন্দরমহলেরই ব্যাপার। আমি তাই এক এক সময় ভাবি, আগে যে যত্ন নিয়ে ছবি আঁকতুম, এখন আমি সেই যত্ন নিয়েই পুতুল গড়ছি, সাজাচ্ছি, তাকে বসাচ্ছি কত সাবধানে। সেদিন পুরনো চাকরটা, মানে আপনার আমনাল? হ্যাঁ, এখন সে আর আমনাল নেই, এখন সে রামলাল। তা সে এসে জিজ্ঞাসা করল, বাবু আপনি এসব ফেলে দিন। তাহলে অবু দাদা, আপনি এখন তার কাছে তুমি থেকে আপনি? হ্যাঁ, সে তো হবেই। অবস্থার সঙ্গে সঙ্গে কত কিছু বদলায়। তা রামলাল এসে বলল, দিনরাত কাঠকুটো নিয়ে কি যে করেন, সবাই বলে আপনার ভীমরতি হয়েছে। ভীমরতি নয়, ৭২ বলতে পারিস। দুদিন বাদে তো তাই হব। দেখ, ছেলেবেলায় যখন প্রথম মায়ের কোলে এসেছিলুম, তখন এই ইট কাঠ ঢেলা নিয়েই খেলেছি। আবার ওই মায়ের কোলেই শেষে ফিরে যাবার বয়স হয়েছে কিনা, তাই আবার সেই ইট কাঠ ঢেলা নিয়েই খেলা করছি। নন্দলালকেও সেদিন জিজ্ঞেস করেছিলুম, নন্দলাল, এ আমি কি ঠিক করছি? মাস্টারমশাই, আপনি এখন দূরবীনের উল্টো দিক দিয়ে পৃথিবী দেখছেন। কথাটা একদিন আমি ওকে বলেছিলাম। সবাই দূরবীনের সোজা দিক দিয়ে দেখে, কিন্তু উল্টো পিঠ দিয়ে দেখো দেখিনি, কেমন মজার সব খুদে খুদে দেখায়। এও তো একটা শখ। বটেই তো, এ আমার শখ। সেই স্বদেশী যুগে পোশাক, রুচি, চিন্তা, চেতনা সর্বত্রই একটা আবেগ কাজ করছিল। নাটক, কাব্য, গান সর্বত্রই নতুন আহ্বান ধ্বনিত হচ্ছিল। রবীন্দ্রনাথ গান লিখছেন, রাখি পরাতে ছুটছেন নাখোদা মসজিদের ভেতরে, সম্প্রীতির ঢেউ আছড়ে পড়ছে, চরকা কাটা চলছে বাড়িতে বাড়িতে। আমাদের রাখি বন্ধন উৎসবের গল্পটা শুনেছ তো রবিকার কাছ থেকে? খানিক খানিক শুনেছি। আপনি বলুন না, আপনিও তো ছিলেন সে দলে। ছিলুম তো বটেই। রবিকা যেই ঠিক করলেন রাখি বন্ধন উৎসব করতে হবে, অমনি ক্ষেত্রমোহন কথক ঠাকুর, মানে যিনি রোজ আমাদের বাড়িতে কথকতা শোনাতে আসতেন, তিনি উৎসাহিত হয়ে বললেন, এ আমি পাঁজিতে তুলে দেব। পাঁজি লোকদের সঙ্গে আমার জানাশোনা আছে, এই রাখি বন্ধন উৎসব পাঁজিতে থেকে যাবে। ঠিক হলো, সকালবেলা সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবো। এই সামনেই জগন্নাথ ঘাট, সেখানে যাব। সবাই হেঁটে যাব, কিন্তু গাড়ি ঘোড়ায় নয়। আবার হেঁটে কেন রবিকা? গাড়িতে গেলে হতো না? না বোন, হেঁটেই যাব। আমার আবার হাঁটাহাঁটি ভালো লাগে না, বুঝলে রানী। কি আর করব, চাকরকে বললুম, নে সব জামা কাপড় নিয়ে চল সঙ্গে। রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে গেছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম। গান গাইতে গাইতে আমরা মিছিল করে চলেছি। রবিকা লিখেছিলেন এজন্য, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। গঙ্গার ঘাটে সে এক ব্যাপার।
পাথুরে ঘাটা দিয়ে আসছি, দেখি বীরু মল্লিকের রাস্তা বলে কতকগুলো সহিস ঘোড়া মলছে। হঠাৎ রবিকারা ধাঁ করে বেঁকে গিয়ে ওদের হাতে রাখি পরিয়ে দিলেন। আমি তো ভয়ে মরি। কেন? কেন কেন মানে, ওরা যে মুসলমান, মুসলমানকে রাখি পরালে এইবার একটা মারপিট হবে। তা হলো মারপিট? না না, রাখি তো পরানো হলোই, আবার কোলাকুলিও হলো। সহিসগুলো তো হতভম্ব কাণ্ড দেখে। এই না হলে আমাদের গুরুদেব। এই দেখো, এতক্ষণ কথা বলছি, একবারও জিজ্ঞেস করিনি কিছু খাবে কিনা। রবিকা হলে কিন্তু এমন ভুল তার হতো না। না না, আমি কিচ্ছু খাবো না, আপনি ব্যস্ত হবেন না। আজ সন্ধেবেলায় আমি আশ্রমে ফিরে যাব। আপনি বরং বলুন, সেটা শুনতে আমার বেশি ভালো লাগছে। গুরুদেবের কাছে শুনেছিলাম আপনি ছোটবেলা থেকেই অভিনয়ের খুব ভক্ত। হ্যাঁ, আমার স্টেজে প্রথম নাটক অশ্রুমতি জ্যোতি কাকা মশায় লিখেছিলেন। থিয়েটারে শরৎবাবু সত্যিকারের ঘোড়ায় চেপে স্টেজে উঠলেন। সে এক আশ্চর্য ব্যাপার। তখন একটা হুল্লোড় পড়ে গেছে চারিদিকে। কোথায় হয়েছিল সেই নাটক? আপনাদের বাড়িতে? না না, বেঙ্গল থিয়েটারে। বাবা মশাই বলেছিলেন পুরো বেঙ্গল থিয়েটার এক রাতের জন্য ভাড়া নেওয়া হোক, কেবল আমাদের বাড়ির লোকজন থাকবে সেদিন। সেই প্রথম মেয়েরা ছাড়া পেলে পাবলিক স্টেজে থিয়েটার দেখতে। একটা গান ছিল, জ্যোতি কাকা সুর দিয়েছিলেন, এখনো কানে বাজে। প্রেমের কথা আর বলো না, আর বলো না, আর তোলো না, ক্ষমগো সখা, ছেড়েছি সব বাসনা। ভালো থাক, সুখে থাক হে, ভালো থাক, সুখে থাক হে, আমারে দেখা দিও না, দেখা দিও না, নিবানো নল জেলো না। প্রেমের কথা আর বলো না, আর বলো না, আর তোলো না, ক্ষমগো সখা, ছেড়েছি সব বাসনা। এ তো আপনার অভিনয় দেখার গল্প, আর নিজে অভিনয় করা? করেছি তো অনেক, সবই রবিকা আর জ্যোতি কাকা মশায়ের নাটকে। তবে বেশি মনে আছে বড় বাল্মীকি প্রতিভা। বড় বাল্মীকি প্রতিভা? এর আবার ছোট বড় আছে নাকি? কই জানি না তো। বড় মানে ওই রকম মহা ধুমধামে বাল্মীকি প্রতিভা হয়নি আর। কর্তা দাদামশায়ের কি খেয়াল হলো, লাট সাহেবের মেম লেডি ল্যান্সডাউনকে পার্টি দেবেন, সেই উপলক্ষেই এই নাটক। রবিকা সাজলেন বাল্মীকি, আমি ডাকাতদের দলে। নাটক শুরুর আগে রবিকা বললেন, অবন অবন অবন, দেখো তো লোকজন কেমন হয়েছে। দেখবার কি দরকার রবিকা, হয়তো ঘাবড়ে যাব। আহ, দেখোই না পর্দাটা একটু ফাঁক করে কি রকম লোকজনের ভিড়। ওরে বাবা, টাকে টাকে সারা উঠোন ভরে গেছে যে, বুক দুরু দুরু করছে। ও রবিকা, এ না দেখলেই তো ভালো হতো। হ্যাঁ তাই তো, যত সব সাহেবদের সাদা সাদা মাথা তো একেবারে চকচক করছে। চলো চলো শুরু করি। শুরু করে দিলাম আমরা নাটক। কি অসাধারণ সব গান বেঁধেছিলেন রবিকা, আর আমরা তার সঙ্গে জোর নেচেও ছিলুম। কালি কালি বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো, নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো। আপনারা মায়ার খেলাও করেছিলেন না?
তখন অনেক বয়স হয়ে গেছে, নানান সমস্যা। কি অমন, কিছু বলবে? না থাক, তুমি লিখছো, পরে বলবো। কেন, এখনই বলো না। মায়ার খেলারই একটা গান, বুঝলে, একটু অন্যভাবে লিখছে। বলোই না কি বলবে। বলছিলাম কি রবিকা, অনেকটা বয়স হয়ে গেছে তো, পাঠ আর মনে রাখতে পারিনে। প্রম্পটার পাশ থেকে কি বলে শুনতেও পাইনে সব সময়। শেষে স্টেজে নেমে বিপদে পড়ব। তা কি বলতে চাইছো? পাঠ করবে না, এই তো? না না, সে কথা বলছি না। বলছিলাম যে প্রম্পটারকে স্টেজে নামানো যায় না। সে কি কথা? প্রম্পটার স্টেজে নামবে কি? আরে দেখোই না, বেশ মজাই হবে। এই যে কালীবাবু, আপনি তো আমাদের প্রম্পটার। ভালো হয়েছে আপনাকে এখনই পাওয়া গেল। আর সীতেশবাবু এখনো আসেননি? আগে না, ও বেলা আসবে। আমি অন্য একটা কাজে গুরুদেবের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, বলছিলাম যে আপনারা তো স্টেজের একপাশে দাঁড়িয়ে প্রম্পট করেন। এখন থেকে আপনাদের আমাদের সঙ্গে সঙ্গে স্টেজে ঘুরতে হবে, মানে ঘুরতে ঘুরতে প্রম্পট করতে হবে। সে কি মশাই, আমরা তো কোনোদিন স্টেজে ঢুকি না। এখন থেকে ঢুকবেন, আমি সব ঠিক করে সাজিয়ে গুছিয়ে দেব, ঠিক মানিয়ে যাবে। আরে বাবা, ভয় নেই কিছু, নয়তো শেষে পাঠ ভুলে রবিকার তাড়া খেয়ে এই বয়সে আর একটা সিন করি আর কি। তা কি করে এদের নামাবে ভাবছো? দেখোই না, শোয়ের দিন। এ কি করেছো অবন? নীলচিটে কালচিটে পাতলা কাপড়ের বোরখার মতো গেলাপ পরিয়ে তো প্রম্পটারদের মাথা থেকে পা অবধি ঢেকে দিয়েছো। ওরা দেখতে পাবে তো, না হলে তো হুমড়ি খেয়ে পড়বে। নিঃশ্বাস নেওয়ার ফাঁক রেখেছো, দম বন্ধ হয়ে মরে না যায়। কি যে বলো তুমি রবিকা, এই দেখো চোখের আর মুখের জায়গাটা ফাঁক রেখেছি। কালীবাবু, আগে নিন, ধরুন হাতে এই বাঁশের ডান্ডা। বাবা, বাঁশের ডান্ডায় যে আবার সোনালি রূপলি কাগজ দিয়ে চক্কর মতো লাগিয়ে দিয়েছ, ঠিক যেন জীবন্ত মিউজিক স্ট্যান্ড বাইরে থেকে দেখতে লাগছে। কিন্তু অবন এরা প্রম্পট করবে কি করে? কেন, এই যে ভিতর থেকে বইয়ের পাতা সুতো দিয়ে আটকে দিয়েছি, এবার হাতে ওই ডান্ডা নিয়ে আমাদের পাশে পাশে ঘুরবে আর বলবে। লোকেরা কিচ্ছু বুঝতেও পারবে না। হ্যাঁ, আপনাদের তো মজা। আপনারা স্টেজে ঘুরে ঘুরে পাঠ বলবেন, আর আমরা থলের মধ্যে ঘেমে ঘেমে সারা হব। অবন ঠাকুর শিল্পী। তিনি প্রকৃত অর্থেই ছবি লিখেছেন তার সৃষ্টির উৎসবে। যখন যে কাজে হাত দিয়েছেন তাতেই সমর্পণ করেছেন নিজের সম্পূর্ণ শিল্পী সত্তাকে। তা সে অভিনয় হোক বা মঞ্চসজ্জা, এসরাজে গত্তলাই হোক বা শিশুতোষ বইয়ের সৃজন। অবন শারদোৎসব নাটকটা করব ভাবছি এই জোড়াসাঁকোতেই। তুমি একটু স্টেজটা সাজিয়ে দিও। নাটকটা তোমার পড়া আছে তো? নিজে পড়িনি, তোমার পড়া শুনেছি। ঠিক আছে রবিকা, আমি দেখছি। দেখো তো রবিকা, পছন্দ হয় কিনা এমনটা। এ কি, এগুলো কি করেছো? ওই নীল ব্যাকগ্রাউন্ডে এই আসামের অভ্র দেওয়া শোলার ছত্র একটুও মানাচ্ছে না। তাহলে রাখবো না এটা? না, রাখবে না। বেশ পরিষ্কার ঝরঝরে স্টেজ থাকবে। আচ্ছা ঠিক আছে। কি হলো অবন, মন খারাপ হলো? তা একটু হলো। ঠিক আছে, স্টেজটা আমি অন্যভাবে ভাবছি। রবিকা, তুমি তো ওই বাইরের দিকে যাচ্ছ, নন্দলালকে পেলে ওকে বলো আমি ওকে ডেকেছি। গুরু শিষ্যে নতুন প্ল্যান হবে, বুঝতে পেরেছি। পাঠিয়ে দিচ্ছি। আমাকে ডেকেছেন মাস্টারমশাই? আজ তো ড্রেস রিহার্সাল। লাইটিং ভালো করে দেখে নিচ্ছে রথি আর কনক। আমার ওই নীল বনাতের ব্যাকড্রপে রাজছত্র তো রবিকার পছন্দ হলো না। হ্যাঁ, তাই তো দেখলাম। তুমি এক কাজ করো বুঝলে, নীল রঙের বনাতের উপর একটা চাঁদ দিয়ে দাও। তাহলে চাঁদ এঁকে দেবো কাপড়ের উপরে? না, চাঁদ আঁকবে কি, সত্যিকারের চাঁদ চাই। হ্যাঁ হ্যাঁ, শরৎকালের আকাশ, তাতে প্রতিপদের চাঁদ চাই আমার।
আগে মানে ঠিক বুঝলাম না। যাও, মালির দোকান থেকে রূপলি কাগজ নিয়ে এসো। যাই। এই যে কাগজ। কাটো এবার, বেশ বড় করে একটা প্রতিপদের চাঁদ কাঁচি দিয়ে কাটো দেখি, আর গোটা 2-3 তারা। হ্যাঁ মাস্টারমশাই, আপনি ওই ঘরে গিয়ে আরাম করুন, আমি নিয়ে যাচ্ছি। এই যে চাঁদ আর তারা, ঠিক হয়েছে? হয়েছে। এবার যাও, বেশ করে আঠা লাগিয়ে আকাশের গায়ে সেঁটে দাও, ভালো করে দিও। শেষে যে আধখানা চাঁদ ঝুলে পড়বে আকাশের গা থেকে, তা যেন না হয়। যাই আগে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আহা, আরেকটু ডান দিকে, আরেকটু ডান দিকে। তারাগুলো আমার লাইন করে লাগিও না, ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। হ্যাঁ, এবার হয়েছে। এখন কাউকে কিছু বলো না, আজ রাত্রিরে ড্রেস রিহার্সালের সময় সবাই দেখুক। বাহ অবন, এ তো সত্যিকারের চাঁদ তারা নিয়ে এসেছো স্টেজে। কি সুন্দর দেখাচ্ছে স্টেজটা। এবার তোমার মনের মতো হয়েছে তো? হয়েছে হয়েছে। নন্দলাল, দেখে নাও, এভাবে নতুন কিছু না ভাবলে মানুষ তোমাকে মনে রাখবে কেন? তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ। তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ। ওইটুকু ওই মেঘাবরণ, দুহাত দিয়ে ফেলো ঠেলে, নয়ন ভোলানো এলে। নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভোলানো এলে, নয়ন। নতুন চোখে দেখেছেন পারিপার্শ্বিককে, তা যদি কখনো হয় দূরবীনের উল্টো দিক, তাহলে আবার কখনো তার জীবনের পিছন পানে হেঁটে শৈশবকে ফিরে দেখা। বুড়ো আংলা, ভূতপত্রীর দেশ, মাসি, রাজকাহিনী বা 7 রং আঁকে সেই সব ভাবনারই গল্প। দুষ্টুমি করার জন্য গণেশ ঠাকুরের অভিশাপে হৃদয় নামের ছোট্ট ছেলেটা হয়ে যায় বুড়ো আঙুলের সমানে এইটুকু। মনের দুঃখে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথে দেখা হয় আরও ছোট এক গুগলির সঙ্গে। গুগলি হৃদয়কে শুধোয়। কই যাও এত তাড়াতাড়ি? আজ্ঞে আমি কৈলাস পর্বতে শ্রী শ্রী গণেশ ঠাকুরের শ্রীচরণে কিছু নিবেদন করতে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি গঙ্গাসাগরে স্নান করতে যেতেছি। কতদিনে সেখানে পৌঁছবেন? যে কয়দিনে পারি। কৈলাস পর্বতে তুমি কখন পৌঁছাবা? বোধ হয় 2-4 দিনে। আমি বোধ করি 1.5 দিনটাকের মধ্যেই গঙ্গাসাগরে পৌঁছাবো, কি বলো? তা কেমন করে হবে? যে গুটি গুটি আপনি চলেছেন, তাতেই হাঁসপুকুরে পৌঁছতেই তো আপনার 1 দিন লাগবে। ওখান থেকে না হয় বড় জোর 1টা দিন লাগুক। পুকুরের ওপারটাতেই তো সমুদ্র। তবেই হয়েছে। পুকুরের ওধারে পুকুরের পার, তারপরে সবজি ক্ষেত, তার ওধারে তেপান্তরের মাঠ, মাঠের ওধারে সব গ্রাম, গ্রামের পর বন, বনের পর নদী, নদীর ওপারে নগর, নগরের পরে উপনগর, তারপরে উপবন, উপবনের পরে উপদ্বীপ, তারপরে উপসাগরের উপকূল, তারপর উপসাগর, যেখানে গঙ্গার স্রোত গিয়ে পড়েছে। 1.5 দিন কি 1.5 বছর সেখানে পৌঁছতে পারেন কিনা সন্দেহ। কেন মিছে হাঁটছেন? নিজের ঘরে ফিরে যান। আর তুমি ভাবতাছো দিন সারেকে কৈলাস পর্বতে যাবা এই পিঁপড়ার মতো সরু সরু ঠ্যাং চালিয়ে? যদি দিন রাত চলে যাতি পারো, তথাপি 4 বছরেও তুমি সেখানে পৌঁছতে পারো কিনা সন্দেহ। পক্ষীরাজ ঘোড়া যে সেও সেখানে যাতি পারে না 4 সপ্তাহে। তুমি তো তুমি ঘরের ছেলে, ঘরে গিয়া বইসা থাকো, কৈলাসের আশা সারি দেও। আমি যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে যাবই।
আমিও যেখানে যাত্রা করে বাইরেছি এই বেদ্যকালে সেহেনে গঙ্গাসাগরে না যাইয়া আমিও সারমুনি। ঠিক সেই সময় খোঁড়া হাঁস পুকুর থেকে ছপ করে উঠে এসে টুপ করে গুগলিটিকে খেয়ে মাঠের দিকে চলল। কোথায় যাওয়া হচ্ছে? মানুষ সরোবরে। সেই হাঁস অন্য পাখিদের সঙ্গে হৃদয়কে নিয়ে উড়ে চলল মানস সরোবরের দিকে। তারা উড়ছে আর নিচে ঘরের মটকায় থাকা কুকুরদের থেকে খবর পাচ্ছে কোন জায়গার উপর দিয়ে উড়ছে তারা। কোন গ্রাম? তেঁতুলিয়া, সাবেক তেঁতুলিকা, হাল তেঁতুলিয়া। কোন শহর? নোয়াখালী, খটখটি। কোন মাঠ? তীরপূর্ণির মাঠ, জল থই থই। কোন পরগনা? পাতলে দ পাতলা হ। কোন ডিহি? রাজশাহী, খাসা ভাই। কোনপুর? পেশাদপুর, পিঁপড়ে কাঁদে। কার বাড়ি? ঠাকুর বাড়ি। কোন ঠাকুর? অবিন ঠাকুর ছবি লেখে। হ্যাঁ, ছবি লিখতেন মানুষটি, না হলে নিজের লেখক সত্তাকে শিশুদের পক্ষে এমন উপযোগী করে আঁকা যায় না যেখানে তারা গল্পের ছলে নেবে ভূগোলের পাঠ। আরও একটি কথা বলা এই প্রসঙ্গে, এমন আত্মসন্ধানী শিল্পীও দুর্লভ যিনি নিজেই বলে যান তিনি ছবি আঁকেন না, লেখেন। মাস্টারমশাই। কে? ও নন্দলাল, এসো। হাতে ওটা কি? আগে একটা ছবি এঁকে এনেছি আপনাকে দেখাতে। কই দেখি। এই যে দেবী উমা। এঁকেছ তো ভালোই, তবে বড্ড রংহীন করে এঁকেছ যে। কেন মাস্টারমশাই? এই যে অল্প অল্প গেরুয়া রং দিয়েছি তো। আর একটু রং দাও, উমাকে একটু সাজিয়ে দাও, কপালে একটু চন্দন টন্দন পরাও, অন্তত একটি জবা ফুল। আচ্ছা মাস্টারমশাই, আমি না হয় ঠিক করে আবার আপনাকে দেখিয়ে নিয়ে যাবো এসে। আসি এখন, অনেকটা রাত করিয়ে দিলাম আপনার। না না না, ঠিক আছে, তেমন রাত হয়নি, সাবধানে যেও। আমি কি ঠিক বললাম নন্দলালকে? হয়তো তপস্বিনী উমার পাথরের মতন দৃঢ় রংহীন এক রূপই দেখেছে। রংহীন সেই রূপে কেন থাকবে চন্দন ফুল? না, আজ রাতে আর ঘুম আসবে না, কাল সকাল হলেই গিয়ে ওকে বলতে হবে। এ কি মাস্টারমশাই, আপনি এত সকালে? আসুন আসুন, ভিতরে আসুন। কাল সারা রাত ঘুমোতে পারিনি জানো, তোমার ছবিটার কথা ভাবছিলাম। আমার ছবির কথা ভেবে ঘুমোতে পারেননি? মানে আগে বলো, তুমি কি ওই ছবিটায় কিছু চেঞ্জ করেছো? না, এখনো করিনি, তবে এই করব বলে রং গুলছিলুম। কিচ্ছু করো না, কি ভুলই আমি করতে যাচ্ছিলুম। তোমার উমা ঠিকই আছে, একদম হাত লাগিও না। ছবিটির নাম উমার তপস্যা, শিল্পী নন্দলাল বসু, শিক্ষক অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি এমনই, কল্পনার আকাশে হংস বলাকার মতো তাঁর ওড়াউড়ি। নিজে ওড়েন, অন্যকেও উড়তে শেখান, তবে তা তাদের মতো করে। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অসিত কুমার হালদার, মুকুল দে, শৈলেন্দ্রনাথ দে, দেবীপ্রসাদ রায়চৌধুরী সেই আকাশের এক একটি উজ্জ্বল দিগন্তের নাম। আমার শরীরটা তেমন জুতের নেই, বয়সও তো হলো অনেক। নন্দলাল, এবার আমার ইচ্ছে আমাদের পাগলা অবনের জন্মদিনটা একটু বড় করে হোক। তুমি ওকে গিয়ে বলো। আমি বলছিলাম কি গুরুদেব, আমি বললে উনি বোধহয় শুনবেন না। বলেই দেখো না। আচ্ছা।
আসবো মাস্টারমশাই? এসো, বসো। তখন থেকে বসে আছি, মাস্টারমশাই তাকাচ্ছেনও না, কথাও বলছেন না। বলি কি করে? জানি তো বেটা কি বলতে এসেছে, বলতেই দেব না। থাক বসে। মাস্টারমশাই, আপনি এখন ব্যস্ত আছেন, আমি বরং এখন যাই। এসো। রানী, রানী। নন্দদাদা বলুন, কি ব্যাপার? আর কি ব্যাপার, গুরুদেব বললেন যে উনি চান এবার মাস্টারমশাইয়ের জন্মদিনটা ধুমধাম করে করা হোক। তা ওনাকে বলতে গেলাম, উনি তো আমার দিকে ফিরেই চাইলেন না। বলবো কি করে? বুঝেছি, বলছি গুরুদেবকে। গুরুদেব, নন্দদাদা অবুদাদাকে বলতেই পারেনি জন্মদিনের কথা, ভয় পাচ্ছেন বলতে। আপনি নিজে ওনাকে বলুন না, আপনার কথা উনি ফেলতে পারবেন না। ডাকো ওকে। রবিকা ডেকেছো? সেই বুড়ো মানুষটাকে দিয়ে কথা না বলালেই নয়। সবাই যখন এত করে তোমার জন্মদিন করতে চাইছে, তোমার তাতে আপত্তি কোথায়? ও আমার ভাল লাগে না। কি ভাল লাগে না? সবার মতের একটা গুরুত্ব নেই? আচ্ছা আচ্ছা, তুমি যখন বলছো করো, তবে ওই সব ফোঁটানাটা কাটতে পারবো না। আমি এখন আসি। এসো। দেখেছো আমাদের পাগলা অবনের কাণ্ড? আমার সামনে থেকে পালাতে পারলে বাঁচে। নাও এখন তোমরা সব ব্যবস্থা করো। আমার জীবনের প্রান্ত ভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন। সমস্ত ভারতবর্ষ আজ তাঁর কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। বাংলাদেশের এই অহংকারের পদ তাঁরই কল্যাণে দেশের সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে। একে যদি আজ দেশলক্ষ্মী বরণ করে না নেয়, আজও যদি সে উদাসীন থাকে, বিদেশি খ্যাতিমানদের জয় ঘোষণার আত্মাবমান স্বীকার করে নেয়, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আমি তাকে বাংলাদেশে সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করি। তুলির ওপারে অবন ঠাকুর, গ্রন্থনে শর্মিষ্ঠা চক্রবর্তী, পরিচালনায় শুভময় বসু, সহকারী পরিচালক ফেরদৌসী বসু, কথক খাস কৌশিক, গানে শ্রীকান্ত আচার্য, শ্রেয়সী বন্দ্যোপাধ্যায় এবং অনন্যা ভাস্কর, এসরাজ অনন্যা ভাস্কর, আবহ তুনির চ্যাটার্জি, অভিনয় শ্রীকান্ত আচার্য, চন্দন সেন, স্বপ্নাশিস গাঙ্গুলি, স্বপ্নীল মণ্ডল, শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, ফেরদৌসী বসু, শুভময় বসু, নন্দিতা চক্রবর্তী, রাজদীপ ভট্টাচার্য, অনির্বাণ দাস, উষ্ণিক মল্লিক, সায়ন্তন দাশগুপ্ত, প্রজ্ঞা মিত্রা সাহা, জয়িতা নন্দী মজুমদার, শুভাশিস রায়, কাকলি চৌধুরী, নিহার রঞ্জন চক্রবর্তী, অনুপম বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ নিহার রঞ্জন চক্রবর্তী। প্রযোজনা সহায়তা নন্দিতা চক্রবর্তী। প্রচার গ্রে অ্যান্টেনা। প্রযোজনা টাইমস অফ থিয়েটার।